টি-20 বিশ্বকাপের সবশেষ 4 আসরে যা ঘটেনি তা এবার হয়ে গেল আসরের তৃতীয় ম্যাচেই। ছিল দুই সহযোগী দলের ম্যাচ, একই গ্রুপে থাকা বাকি দলগুলো ছাড়া অন্যদের আগ্রহ বেশি থাকার কারণ নয়। অথচ নামিবিয়া ওমানের এমন ম্যাচটা কিনা উপহার দিল জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। অবশেষে সুপার ওভারের লড়াই আর পারেনি ওমান। নামিবিয়ার 21 রান তাড়া করতে নেমে মধ্যপ্রাচ্যের এই দলটি আটকে যায় কিন্তু 10 রানে। স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল ও এজিএন টেলিকম। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ভাষ্যকার ও সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচের ভোকালিস্ট মেজবাহ রহমান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে। বিশ্বকাপটা কিন্তু জমে উঠেছে এবং আমাদের এই আয়োজনের যে নাম ব্যাটে বলে বিশ্বকাপটা কিন্তু তারা কাঁপাতে শুরু করেছেন সেই দলগুলো, যে দলগুলো কিন্তু বলা হচ্ছিল তথাকথিতভাবে যে ছোট দল। কি বলবেন ইশতিয়াক আহমেদ? ধন্যবাদ। ছোট দল অনেক আগে এক সময় ছিল, রিমেম্বার গেল বছর কিন্তু ওয়ার্ল্ড কাপে সোকল ছোট দল কিন্তু বড় দলগুলোকে কিন্তু যেমন নেদারল্যান্ডস, নামিবিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড অনেক কয়টা দল কিন্তু অনেক বড় বড় দলকে কিন্তু নাকানি চোবানি খাইয়েছিল। এরা কিন্তু বড় দলের সারিতে পড়ে না, সেই জন্য এখন এই বড় দল ছোট দল এখন খুব একটা এই পরিসরে যখন এরা খেলে, এরা কিন্তু মানে দে গিভ টাফ টাইম টু দ্য বিগ টিমস অলসো। যেমন কালকে পাপুয়া নিউ গিনি যেভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেললো, রেসপেক্টেবল। আমি বলবো না যে ওয়েস্ট ইন্ডিজকে খুব বেশি কষ্ট, 19 ওভার পর্যন্ত গেছে অবশ্য, বাট এটা আমার মনে হয় না কোনো সময় মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ পারবে না। বাট ইয়েস, আমার মনে হয় যে পাপুয়া নিউ গিনিকে কৃতিত্ব না দিলেই নয়, তারা অসাধারণ খেলেছে এবং তারা তো এই ধরনের অপোজিশনের সাথে তো খেলে না, তারা ICC অ্যাসোসিয়েট দলের বিরুদ্ধেই কিন্তু তাদের খেলা হয়। এই আমার মনে হয় যে খুব বেশি তাদের এই সেই অভিজ্ঞতা নাই বড় বড় দলের সাথে খেলা। ইভেন ওমান, নামিবিয়াও কিন্তু আগে খেলেছে, এরা কিন্তু আমার মনে হয় ওমানের 3rd ওয়ার্ল্ড কাপ, সুতরাং এরা অভিজ্ঞ, নামিবিয়া অভিজ্ঞ। বড় দল না হলেও এরা কিন্তু বড় দলকে যথেষ্ট কষ্ট দিয়েছে। একদমই তাই। এবং এবারের বিশ্বকাপটা কিন্তু অনেক বড় পরিসরে আয়োজিত হচ্ছে, 20টি দল প্রথমবারের মতো সবগুলো মহাদেশ থেকে, এবং প্রতিটা দলে কিন্তু একজন আরেকজনকে আমি বলবো টক্করটা দিচ্ছে খুব সুন্দরভাবে। মেজবাহ রহমান, আপনার কাছে যাব। বিশ্বকাপের যে উত্তেজনাটা, আমরা জানি যে বাংলাদেশ বরাবরই ক্রিকেটে আমরা অনেক বেশি ক্রিকেট পাগল জাতি। আপনার একটু পেছনের দিকে গল্প শুনবো। আমি জানি অনেক দিন ধরে আপনি সঙ্গীতের সাথে আছেন, কিন্তু ছোটবেলাটা আসলে কেমন ছিল? খেলাধুলার সাথে কতটুকু জড়িত ছিলেন? ছোটবেলায় তো আমার কি বলবো, আমার মোটো বা এইম যেটাই, গোল যেটা, আমি বড় প্লেয়ার হব, এটাই ছিল আমার আর কি। ফর্চুনেটলি কি মানে আনফর্চুনেটলি যেটাই বলেন না কেন, কীভাবে চলে এসেছি আমি মিউজিকে আমি নিজেই জানি না। আমি মূলত মানে ফুটবলার ছিলাম, ফুটবল মানে ভীষণ মানে ফুটবল পাগল ছিলাম, কিন্তু ক্রিকেটটাও খেলতাম। আমি খুলনাতে 1st ডিভিশনে ক্রিকেট খেলেছি এবং বিভিন্ন জায়গায় হায়ারে খেলতে যেতাম, আমার মনে আছে। তবে ফুটবলটা আমি ওটা ছিল আমার মানে ধ্যান ধারণা বা কি বলে, ওটাই ছিল আমার স্বপ্ন। জায়গাটা ফুটবলের দিকে বেশি, কিন্তু ক্রিকেটের দিকেও ভালোবাসা ছিল। সেক্ষেত্রে কি মানে বোলিং এর দিকে ভালোবাসা ছিল বেশি নাকি ব্যাটিং এর ক্ষেত্রে? আমি আসলে কি ওই যে মাস্টার অফ নান আর কি, মানে সবগুলোই মানে অলরাউন্ডার ছিলাম, জ্যাক অফ অল ট্রেডস, বিষয়টা তাই। এখন আমি ওটাও ভালো খেলতাম, মানে বোলিংও ভালো করতাম, আবার ব্যাটিং। একটা ম্যাচের কথা মনে আছে, ছোটোবেলায় আমাকে হায়ারে নিয়ে গেল, একটা এলাকায় গেলাম, তা ওরা বিপক্ষ যতটুকু রান করেছে আমি দেখলাম যে আমি একাই করে ফেলার মতো অবস্থা হয়েছে আর কি, এবং সত্যি সত্যি হচ্ছিল। অল্প কিছু রান বাকি ছিল, 4-5 রান বাকি ছিল, তাই বললাম যে ওরা একটু খেলুক। তা আমি একটু জাস্ট একটু মানে পাজলামো করে আমি একটু একটা লং শটে বাজে শট খেলে আমি আউট হয়ে যাই আর কি, ক্যাচ আউট হয়ে যায়। তা আমি জানি এটা তো আর 4-5 রান আছে, ওটা তো হয়ে যাবে আর কি, কিন্তু ঘটনা হলো উল্টো হয়ে গেল আর কি। ওই 4-5 রান, ওই 3-4টা উইকেট সব চলে গেছে। তারপরে কি ম্যাচটা কি আপনারা জিতেছিলেন নাকি হেরে গিয়েছিলেন? পরে গন্ডগোল শুরু হয়ে গেছে, সত্যি কথা, মানে ম্যাচ ড্র আর কি, এরকম অবস্থা আর কি। মানে কারণ এরকম মানে জেতা ম্যাচ সব হয়ে গেছে, পরে একটা গন্ডগোল সৃষ্টি হলো, তা আমি চলে এসেছি ওখান থেকে, এই হলো অবস্থা। আর খুব রাগ হলাম যে তোমরা এরকম একটা ব্যাপার
যে ই করতে। যাক, এটা হলো দীর্ঘদিনের তাহলে সেই উত্তেজনাটা এখনো হ্যাঁ, ওটা মনে পড়ে, এটা মনে পড়ে। তবে আমি যেটা বললাম যে ফুটবলটা ছিল আমার, এখন আমি ফুটবলটা বেশি ফলো করি, কিন্তু ক্রিকেটটা যখন হয়, আর এখন তো খেলাটা শুরু হচ্ছে, প্রত্যেকটা টুর্নামেন্ট যেটাই হোক না কেন, এটা একটা একটু মাঝামাঝি পর্যায়ে এসে একটু জমে ওঠে আর কি। এখন যেহেতু শুরুতে আছে, আর একটু পরে আমরা আর একটু ইন্টারেস্টেড হব এটার পরে। না, যেহেতু টি-20 বিশ্বকাপ শুরু থেকে কিন্তু আমরা দেখছি, গতকালকে প্রথম যে ম্যাচ ছিল ইউএসএ কানাডা, সেটাও একটা মানে অসাধারণ ম্যাচ ছিল, ইউএসএ যেভাবে খেলেছে। তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং পাপুয়া নিউগিনির যে খেলাটা ইশতিয়াক ভাই বলছিলেন, আমরা একটু পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজের খেলার স্কোর কার্ডটাও একটু দেখবো। পাপুয়া নিউগিনি শুরুতে ব্যাট করে শেষে বাউ উনি কিন্তু হাফ সেঞ্চুরি করেছেন, 2টি বিশ্বকাপ জয় করা টি-20 বিশ্বকাপ জয় করা দলের বিপক্ষে খেলে বিশ্ব আসরে প্রথমবারের মতো অসাধারণ পারফরমেন্স ছিল। 136 রান তারা করেছে 8 উইকেটে। তারপরে ক্লিপিং ডরিগা 27 করেছেন, আসাদ বালা 21 রান করেছেন। জবাবে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু 137 রান টপকাতে 19 ওভার পর্যন্ত খেলতে হয়েছে। ইশতিয়াক ভাই যেটা বলছিলেন আপনি, এবং নিকোলাস পুরান খেলছেন, আন্দ্রে রাসেল আছেন, ব্র্যান্ডন কিং যারা খেলছিলেন, অসাধারণ পারফরমেন্স ছিল পাপুয়া নিউগিনির। হ্যাঁ, বাট ওয়েস্ট ইন্ডিজও আমার মনে হচ্ছে যে ড্যারেন স্যামির অধীনে কোচ সে এই দলের, এবং অনেক প্লেয়ার কিন্তু ওরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে, আইপিএল খেলে, এবং তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ায়। সো দে আর আ স্পেশালাইজড টি-20 সাইড, এবং এই যেভাবে সাউথ আফ্রিকাকে হারালো রিসেন্ট সিরিজে, এবং মানে গত বিশ্বকাপটা ওডিআই বিশ্বকাপটা খেলতে না পারার পর আরো বেশি স্পিরিটটা বেশি নিয়ে তারা কিন্তু এবারে আসরে আয়োজক তারা, এবং যেভাবে খেলছেন সেটাই। তো আমার মনে হয় যে তাদের অনেক কিছু প্রমাণ করতে চাইবে, যে জন্য তারা এবারকার বিশ্বকাপে হয়তোবা টপ 4টার মধ্যে 4th টিম হলেও হতে পারে। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমার হিসাবে 4th টিমটা আমি হয়তো বা ওয়েস্ট ইন্ডিজকে রাখবো। বাট আজকের এই খেলাটাতে আমার মনে হয় যে তারা বুঝবে, মানে গতকালকের যে খেলাটা, তারা বুঝবে যে এনি টিম ক্যান স্প্রিং আ সারপ্রাইজ। বড় দলদের সাথে কিভাবে তাদের খেলতে হবে, বিকজ যদি এটাতে হারার কোনো সময় ওরকম অবস্থায় ছিল না, বাট ইউ নেভার নো, এগুলো দল কিন্তু একটা কিছু একটা করে ফেলে আর কি। বাট আমার মনে হয় এটা শিক্ষণীয় একটা হবে ফর ওয়েস্ট ইন্ডিজ, নট টু টেক থিংস লাইটলি। এবং আসাদ বাল্লা যে 21 রান করেছে, অসাধারণ একটা ক্যাচ ধরেছিল অস্টিন চেজ, আমি খেলাটা দেখেছিলাম পয়েন্টে, খুব ভালো খেলছিল। সুতরাং যদি 100 পুরো টিম হিসেবে কিন্তু পাপুয়া নিউগিনি যে খেলছিল, তাদের বডি ল্যাঙ্গুয়েজ ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ। ওরা যদি 160-70 করতো, হয়তোবা খেলা আরো ইন্টারেস্টিং হতে পারতো। একদমই। এবং বিশ্বকাপটা কিন্তু শুরু থেকেই জমে উঠেছে। অন দিস নোট আমাদের কিন্তু একটা গান শুনতেই হবে, কারণ এত গুণী একজন শিল্পীকে নিয়ে আমরা আসলে বসে আছি। একটু চিন্তা করছিলাম যে এখানে কি গান টানের পরিবেশ আছে কিনা। অবশ্যই, এবং দর্শকরা মুখিয়ে আছেন, আপনাকে অবশ্যই, আমরা তো আপনার দিকে তাকিয়ে আছি। তাহলে আমি আমাদের ফার্স্ট অ্যালবামে একটা গান ছিল, ওই গানটা একটু ট্রাই করছি। সেটা হলো মন কি যে চায় বলো, ওই গানটা একটু। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না, মন কি যে চায় বলো। কাছে এসে পাশে বসে কথা বলে যে, এ মন বলে সে আমারে ভালোবেসেছে, চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি, কি করে যায় সে বলা, আমি আজও শিখিনি, মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। থ্যাংক ইউ। অসাধারণ। থ্যাংক ইউ। মানে গানটা শেষ হচ্ছিল, মানে কেন হচ্ছিল আমার এটা মনে হচ্ছে যে কেন শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। থ্যাংক ইউ, মাই প্লেজার।
আমরা আবার একটু খেলার দিকে চলে আসি, আজকে সকালের ম্যাচটার দিকে আবারও চলে আসব। তার আগে স্কোর কার্ডটা একটু দেখব। যেটা বলছিলেন মেজবা ভাইও বলছিলেন যে অলরাউন্ডার, উনিও অলরাউন্ডিং জায়গা থেকে খেলতেন, অলরাউন্ডার হিসেবে খেলতেন। আজকে কিন্তু নামিবিয়া যে জিতেছে সেটা কিন্তু ডেভিড ওয়েজের অসাধারণ একটা অলরাউন্ডিং পারফরমেন্সের কারণেই কিন্তু আমরা বলতে পারি যে নামিবিয়া কিন্তু জিতে গিয়েছে। কারণ উনি যখন ব্যাটিংয়ে নামছিলেন একটা পর্যায়ে কিন্তু ওমান মোটামুটি জিতে যাচ্ছিল, বলা যায় যে ছোট স্কোর হলেও চাপিয়ে ফেলেছিল কিন্তু নামিবিয়াকে। একটা সময় ডেভিড উইজে কিন্তু ইজ এ ভেরি এক্সপেরিয়েন্স সাউথ আফ্রিকান, এক্স্যাক্টলি, হি ইজ 39 ইয়ার্স ওল্ড এবং সবখানে কিন্তু সেও খেলে বেড়ায়। এবং একটা সময় এসে আমার মনে হয় বিলাল খান নাকি কি জানো, সে দ্য মোস্ট এক্সপিরিয়েন্স বোলার ওমান দলের, স্ট্রেট 6 মারলো একটা, সেখানেই কিন্তু ব্যবধানটা কমিয়ে দিল, একটা শটেই ব্যবধানটা কমিয়ে দিল। পরের দিকে হয়তো বা তারা ভালো বোলিং করেছে এবং আমার মনে হয় নামিবিয়ার ব্যাটসম্যানরা একটু অস্থির ছিল এবং উইকেট কিপারটা লাস্টে একটা মিস করলো, শেষ মুহূর্তে রান আউটটা মিস করেছে, সেটাও কিন্তু লাস্ট রানটাতে, লাস্ট রান, সেখানে কিন্তু এক রানে তারা জিতে যেতে পারতো। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় যে আবার যখন সুপার ওভার যখন খেললো, ডেভিড উইজের সেই ব্যাটিং এবং বোলিং এর যে হচ্ছে কারিশমাই বলবো আমি, একদম অসাধারণ পারফরম্যান্স ছিল। আমরা স্কোর কার্ডটা একটু দেখি। ওমান শুরুতে ব্যাট করেছে, ব্যাট করে তারা 109 রানে অল আউট হয়ে যায়। খালিদ কাইল 34 রান করেছেন, জিসান মাকসুদ 22 রান, আয়ান খান 15। তারা কিন্তু শুরুতে হচ্ছে প্রথমেই দুটো উইকেট হারিয়ে ফেলেছিল, কিছুটা তাদেরকে সামলে নিতেও হয়েছে, কিন্তু দারুণ কামব্যাক হয়েছে। 109 রানের 110 রানের টার্গেট দিয়েছিল নামিবিয়া, সেটা 20 রানে 109 রান পর্যন্তই করতে পারে। ইয়ন ফ্রাইলিং 45 করেছেন, নিকোলাস ডাভিন 24, গেরহার্ড ইরাসমাস 13 রান করেছেন। মেহরান খান, তারও কিন্তু অসাধারণ একটা স্পেল ছিল বোলিংয়ের। এবং মেহরান খানকে কেন যে সুপার ওভারে বোলিং দিল না, সেখানে আমার মনে হয় বিকজ হি ওয়াজ অ্যামংস্ট দ্য উইকেটস এবং ফ্রেশ ছিল, ওয়ার্মড আপ অবস্থায় ছিল। আমার মনে হয় যদি ট্যাকটিক্যাল একটা এরর হয়ে থাকে সেটাই যে বিলাল খানকে দিয়ে কেন বোলিংটা করালো, একটা ফুল টস দিয়ে দিল, এমন একটা ফুল টস, সেকেন্ড শটটা যেটা 6 মারলো, তাহলে 2টা বলে যদি 10 রান হয়ে যায়, 21 রান তো সেই হিসাবে আমার মনে হয় কমই হয়েছে। জি জি, এবং যেটা আমরা বলছিলাম যে ডেভিড ওয়েজের কথা, তিনি যখন নামছিলেন তখন কিন্তু 14 রান বাকি তখনও, এবং তিনি একদমই প্রথমে বোলিংয়ে 3টি উইকেট নিলেন 28 রান দিয়ে, তারপরে যখন 6 বলে 21 রান করলেন, শেষ রানের যে ডিসিশনটা মানে মেরে দিয়ে চারপাশে আর কিছু দেখা নেই যে আমি ড্র করে তারপরে সুপার ওভারের প্রেশারটা, উনি তার পরের পোস্ট ম্যাচ কনফারেন্সে কিন্তু বলছিলেন যে আমি আসলে জানতাম আমাকে উইকেটে কি করতে হবে, সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু কাজে লাগিয়েছেন নামিবিয়া। এক্সপিরিয়েন্স, ডেভিড উইজ ইজ ওয়ান অফ দি মোস্ট, এবং সেই জন্য সে ডিমান্ডে আছে সবখানে, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট সে খেলে, মোস্ট ইউটিলিটি প্লেয়ার, যেরকম ফিল্ডিং, ব্যাটিং, বোলিং। সো নামিবিয়ার ওই সময় এরকম একটা প্লেয়ার থাকার কারণেই তাহলে আমরা বলতে পারি কিছুটা এক্সপেরিয়েন্সের দিক থেকে পিছিয়ে থাকার কারণে হয়তো বা আজকের ম্যাচটা তারা হেরেছে, কিন্তু বেটার লাক ফর দ্য নেক্সট ম্যাচ। অন দিস নোট আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেল। বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল ও ADN টেলিকম থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স এবং SSRM স্টিল। আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব। অনেকক্ষণ ধরে গান শুনছি না, আমাদের সাথে একজন সঙ্গীত শিল্পী আছেন, গানটা শোনার জন্যই আমরা আসলে ছোট বিরতির পরে আবার তাড়াতাড়ি চলে এসেছি। শুরুতেই মেজো ভাইয়ের কাছে যাব, অনেকক্ষণ ধরে আসলে গান শুনছি না। ইশতিয়াক ভাই, নাকি আমরা একটা গান দিয়ে শুরু করতে পারি নাকি? আবার আমরা চাঙ্গা হয়ে যাব, আবার আলোচনায় আমরা চলে যাব তারপরে। আচ্ছা, এটা আমাদের ফার্স্ট অ্যালবামের গান। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে,
অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে, কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়। অসাধারণ অসাধারণ। মানে আমাদের স্মৃতিতে এই গানটা, মানে মেজবা রহমান নামটা শুনলে যে গানটা চলে আসে সেই গানটা হচ্ছে এই গানটা। থ্যাংক ইউ সো মাচ। আমি লাইভ আসলে এই গানটা শুনতে পারবো এমনটা আশা ছিল না, কিন্তু আই এম ভেরি লাকি টু হ্যাভ ইউ টুডে। থ্যাংক ইউ। আমরা উদাস হয়ে কোথাও হারাতে চাই না আজকে, কারণ আজকে একটা খুবই হাই ভোল্টেজ ম্যাচ আছে আমাদের, এবং সেটা বাংলাদেশ যে গ্রুপের সেটার একটা ভালো একটা ম্যাচ আছে। একটু ইনফ্যাক্ট আমি আজকে একটা শুটিং ছিল আমার, ওটা লাইভ রেকর্ডিং ছিল। জি জি। তো ওখানে তো অনেকগুলো গান করতে হয়েছে, এই জন্য একটু গলাটা একটু ছিল। আর আমি নিজে গিটার বাজিয়ে গান করি না, আমার লিড গিটার আছে আলাদা। আচ্ছা আচ্ছা। এই জন্য একটু আনইজি ফিল করছিলাম। তাহলে তো আমরা মানে ডাবল ফ্যাসিলিটি, মানে আমরা ডাবল লাকি হয়ে গেলাম। বিবিসি চ্যানেল তো কখনো আমাদেরকে ইনভাইট করেনি, যদি কখনো গানের জন্য করে অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে তো আজকে শুরু মাত্র, তাহলে ডিবিসির পর্দায় আমরা আরো অনেক গান শুনবো আশা করছি। তার আগে আবারও যেটা বলছিলাম, একটা হাই ভোল্টেজ ম্যাচই বলবো আমরা। ডি গ্রুপের আজকে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার কিন্তু খেলা আছে আর মাত্র কয়েক ঘন্টা পর। ইশতিয়াক আহমেদ, খুবই খুবই এক্সাইটিং ম্যাচ হবে। সাউথ আফ্রিকা রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে, অথচ সাউথ আফ্রিকাও কিন্তু ভেরি এক্সপ্লোসিভ সাইড। তাদের বিধ্বংসী কিছু কিছু ব্যাটসম্যান আছে, ডিকক রয়েছে, হেনরিক্স রয়েছে, ক্লাসেন তো আমরা দেখলামই কি ধরনের খেলা খেলে। মাকরাম বেস্ট ফর্মে ছিল না, বাট মাকরাম ক্যান বি আ ভেরি ডেভাস্টেটিং ব্যাটসম্যান। সো ইজ ডেভিড মিলার। এবং তাদের ফাস্ট বোলারদের মাঝে কিন্তু 10 জনই আইপিএল খেলে ওয়ার্ল্ড কাপে এসেছেন এবং হিউজ মানে পারফর্মার এক একজন ছিলেন পুরো আইপিএল জুড়েই। সেক্ষেত্রে শ্রীলঙ্কার ক্ষেত্রেও বলবো যে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা কিছুদিন আগেই সাকিব আল হাসানকে হটিয়ে কিন্তু তিনি এখন টি-20 ফরম্যাটের 1 নম্বর অলরাউন্ডার হয়েছেন। যদিও কিছুটা বোলিং সাইডে শ্রীলঙ্কার বোলিংয়ের পাথম নিসাঙ্কার ইনজুরি কিছু ইস্যু আছে এখনও। ওয়ানিন্দু হাসারাঙ্গা কিন্তু ইনজুরিটা এখনও নিজেকে ছন্দে পুরোটা ফেলতে পারেননি। আজকের ম্যাচের প্রেডিকশন কেমন হতে পারে? এক্সাইটিং তো হবেই। আমার মনে হয় যে দুই দলেরই স্পিনিং সাইডটা ভালো। আমার মনে হয় শ্রীলঙ্কান স্পিনিং সাইড ইজ বেটার, বাট সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা পার্টিকুলারলি ক্লাসেন অ্যান্ড মিলার, এরা ভেরি স্ট্রং এগেনস্ট স্পিনার্স। আমার মনে হয় যে সেদিক দিয়ে আবার শ্রীলঙ্কান ব্যাটিংও যথেষ্ট। নিসাঙ্কা রয়েছে, অ্যান্ড দেন ইউ হ্যাভ কুসাল মেন্ডেস, আসালাঙ্কা রয়েছে, সাদিরা রয়েছে, অ্যান্ড দেন শানাকা রয়েছে। সুতরাং এবং তাদের স্পিনও ভালো। দুই দলেরই স্পিন যেরকম, ফাস্ট বোলিংও সেরকম। তো আমার মনে হয় যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বাট যেহেতু সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে একটা আমার মনে হয় যে কনফিডেন্সের কিছুটা ভাটা পড়লেও পড়তে পারে। বিশ্বকাপের যদি আমরা পরিসংখ্যান দেখি, সাউথ আফ্রিকা কিন্তু অনেকটা এগিয়ে শ্রীলঙ্কার থেকে। সেটা হতে পারে, বাট অন আ গিভেন ডে। অ্যান্ড শ্রীলঙ্কাও এমনই একটা সাইড যে কিনা দে আর অবভিয়াসলি দে আর আ ভেরি ইয়াং সাইড। ওয়ার্ল্ড কাপ জেতা টিম তারা, এশিয়া কাপ তারা 5, 6 বা 7, 8 বার জিতেছে। দে হ্যাভ ওয়ান চ্যাম্পিয়নশিপ। সাউথ আফ্রিকাকে আমরা সবসময় দেখি যে শেষ সময় গিয়ে
কোনো না কোনো ভাবে গুটিয়ে যায়, যে জন্য দে আর নোন অ্যাজ চোকার্স। তো আশা করি যে গেলবার কি হলো, এত দারুণ ছন্দে ছিল, নেদারল্যান্ডসের মতো টিম এসে তাদেরকে হারিয়ে দিয়েছে। সো দিস ইজ ওয়ান টিম ইউ ক্যান নেভার সে এনিথিং অ্যাবাউট দেম। যদি প্রেসারে তাদেরকে যদি শ্রীলঙ্কা প্রথমে রাখতে পারে একটু চাপের মধ্যে, আমার মনে হয় শ্রীলঙ্কা খেলাটা নিয়ে বেরিয়ে যাবে। যদি শ্রীলঙ্কা বেরিয়ে যায় মেজবাহ রহমান, বাংলাদেশ কিন্তু এই গ্রুপে আছে, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং নেপাল। বাংলাদেশের জন্য তাহলে কি কিছুটা কঠিন হয়ে যাবে আজকে যদি শ্রীলঙ্কা একটু জিতে যায়, এগিয়ে যায়? প্রথম ম্যাচটা কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাই খেলবে এবং বাংলাদেশের যে পারফরমেন্স বিগত কয়েকদিনের, সেটা কিন্তু কিছুটা আমাদেরকে দুশ্চিন্তাতেই রেখেছে। এটা তো আমার মনে হয় সেটা খেলার পর ডিপেন্ড করছে কি হবে, বাংলাদেশ কি করবে। আমার মনে হয় আরেকজনের পর ডিপেন্ড না করাই ভালো, সেটা হলো প্রথম কথা। আর সাউথ আফ্রিকা ভাই যে বললেন যে আসলে এই সাইডটা খুবই সবসময় বেটার সাইড থাকে, কিন্তু তাদের ফিনিশিংটা ভালো হয় না আর কি। এবং আমার মনে হয় সাউথ আফ্রিকা আজকে, আমি কেন জানি মনে হচ্ছে সাউথ আফ্রিকা ভালো করবে আজকে, আমার মনে হচ্ছে আর কি, প্রেডিকশন আর কি। আর সাউথ আফ্রিকা প্রথম থেকে যে শেষ দিকে যাবে ওই জায়গাটা তাদের জন্য আমার মনে হয় আপনি নিশ্চিত রেখে দিতে পারেন, ওরা সামনে যাবে আর কি। সাউথ আফ্রিকা হয়তোবা শেষ মুহূর্তে যেমনটা হয়ে যায়, হয়তোবা এবার নাও হতে পারে, আবার হতেও পারে। মানে এমনই একটা দল যেটা তাদের যাওয়া উচিত, টপ 4 এর মতো থাকার মতোই দল কিন্তু সাউথ আফ্রিকা। এবং হিস্টোরিক্যালিও তারা সব সময়কার জন্য ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল সাইডস ছিল ডিউরিং দেয়ার আর্লিয়ার ডেজ। কিন্তু কোনো না কোনোভাবে তারা বঞ্চিত হয়ে যায় ডিউ টু দেয়ার ওন ফল্ট। তারা ওই আমার মনে হয় যে প্রেশারের জন্য তারা দে স্টার্ট টু চোক, এই জন্যই মিস আউট করে গেছে অনেক কয়টা টুর্নামেন্ট। ওকে, আমরা এখন একটু চলে যাব সুদূর যুক্তরাষ্ট্রে। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরা, সরাসরি যুক্ত হব তার সাথে। আব্দুল্লাহ হীরা, আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ব্যাটে বলে বিশ্বকাপে অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রের অসাধারণ ওপেনিং ম্যাচে অসাধারণ পারফরমেন্স দিয়ে তারা শুরু করেছে এবারের টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্র কি একটু কাপাকাপি শুরু করেছে কিনা? সারা বাবু, আপনাদের অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে যুক্তরাষ্ট্র ভালো খেলেছে, 194 রানের টার্গেট, 197 রান করেছে, 7 উইকেটে জিতেছে। মানে ব্যাটে বলে বিশ্বকাপে এটা বলাই যায় 4 ছক্কার বিশ্বকাপ, সেটা তারা করতে পেরেছে। কিন্তু যুক্তরাষ্ট্র তো অনেক ধরনের অনেক জায়গার প্লেয়ার একসাথে হয়ে খেলছে, সেটা আসলে মানে কত ভালো খেলবে বড় দলের সঙ্গে খেললে দেখা যাবে। আপনারা ভাবতে পারেন বাংলাদেশও তো বড় দল, বাংলাদেশের সঙ্গে প্রাক প্রস্তুতি সিরিজে যেভাবে খেললো তাহলে তো ধারণা করা যায়। কিন্তু বাংলাদেশ বড় দল হয়ে ওঠেনি বলেই আমাদের আক্ষেপটা রয়ে গেছে। বাংলাদেশ যে কোনো সময়ই এখন খারাপ খেলে এবং আমরা ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে 4-1 জিতেছি বটে, কিন্তু সেটা কোন রকম আত্মবিশ্বাস বা পারফরমেন্সের উন্নতি আনতে পারেনি। যে কারণে আমরা এখানে যখন আসা হলো, বাংলাদেশ দল আসলো, তখন খুব সময় নিয়ে নিচ্ছে মানিয়ে নিতে। এখন মানিয়ে নেওয়ার বিষয় হচ্ছে না, অফ ফর্মেই বেশিরভাগ প্লেয়ার নিজেদেরকে রাখছে, মানে সেটাই আসলে বুঝে ওঠা কঠিন। টিম ম্যানেজমেন্টও আসলে এই বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পারছে না, কারণ টিম ম্যানেজমেন্ট গ্রামাটিক্যাল কয়েকটি শব্দের মধ্যে আটকে আছে এবং সেই শব্দগুলোই গণমাধ্যমের মধ্য দিয়ে দর্শকদের দেওয়ার চেষ্টা করছে। আবার আমি গত 2-1 দিনের মধ্যেই সাবেক 2 ফরমার 2 ক্রিকেটার দেখেছি, তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলেছেন, আতার আলী খান এবং আকরাম খান। সেখানে আকরাম খানের কথা নিয়ে আবার ট্রল হয়েছে। তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে ক্রিকেটারদের প্রতি আস্থা রাখুন, তাদেরকে পাশে থাকুন, এই পারফরমেন্সের উন্নতি ঘটবে। তো এই বিষয়গুলো এখন খুব বেশি মানিয়ে নিতে পারছে না দর্শকরা। আপনি যেটা বলছিলেন ব্যাটে বলে বিশ্বকাপে, সে ব্যাটে বলে বিশ্বকাপ পারফরমেন্স সম্ভবত বাংলাদেশের কাছ থেকে, বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে পাওয়াটা কঠিন হচ্ছে বা হবে। সারা মাহবুব, আব্দুল্লাহ হীরা যেটা বলছিলেন যে এখনো ঠিকমতো মানিয়ে নিতে পারছেন না, আমরা আশা করব বাংলাদেশ যেন দ্রুতই যুক্তরাষ্ট্রের উইকেটের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। সময় হয়ে গেল বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে আরেকটা বিরতি নেয়ার, ফিরছি কিছুক্ষণ পরে। ওয়েলকাম ব্যাক টু বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আমার সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং ভোকালিস্ট মেজবাহ রহমান। ওয়েলকাম আপনাদেরকেও জানাচ্ছি। ইশতিয়াক ভাই, কালকে
তিনটা ম্যাচ আছে, খুব ভালো ভালো কিছু ম্যাচ আছে। প্রথমবারের মতো উগান্ডা বিশ্বকাপে খেলছে এবং কাল সকালবেলা আফগানিস্তানের বিপক্ষে তারা ম্যাচ খেলবে সকাল 6:30টায়, সেটা হবে প্রভিডেন্স স্টেডিয়ামে। উগান্ডার ফার্স্ট ম্যাচ, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ। উগান্ডাকে নিয়ে মানে কতটুকু আমরা ওয়েলউইশ, আমি নিজের জায়গা থেকে এই ম্যাচে আমি উগান্ডাকে সাপোর্ট করব। ওয়েল আই মিন সাপোর্ট করা উচিত, একেবারে নতুন দল যেহেতু, বাট এই দল সম্বন্ধে খুব একটা জানা নেই, যে জন্য বলতে পারছি না। অবভিয়াসলি জিম্বাবুয়ে এদের মতো দলকে হারিয়ে কোয়ালিফাই করে এসেছে, সুতরাং তাদের মধ্যে সেই এলিজিবিলিটিটা নিশ্চয়ই আছে, বাট তাদের মান কি, তাদের স্ট্রেংথ কি, উইকনেস কি, প্লেয়ার কারা কারা প্লেয়ার, কোন প্লেয়ার কীরকম খেলে, কোনো আইডিয়া নাই। বাট ইউ রাইটলি সেড যে আফগানিস্তানকে সারপ্রাইজ দিয়েও দিতে পারে, পাপুয়া নিউ গিনি কিন্তু প্রায় দিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। অন দ্য আদার হ্যান্ড সবাই কিন্তু অনেকেই বলছেন যে আফগানিস্তান কিন্তু এবারে সেমিফাইনালিস্ট হতে পারে, কারণ তাদের টি-20 খেলার যে হচ্ছে স্কিল তারা গ্রো আপ করেছে। আর সেই ক্ষেত্রে আমরা আফগানিস্তানকেই বলবো ফেভারিট, কিন্তু উগান্ডার জন্য আমরা অপেক্ষা করব। তারপর আরও দুটো ম্যাচ আছে কাল রাত 8:30টায় মুখোমুখি হবে, আমি যতদূর জানি নেদারল্যান্ডস এবং নেপাল, দুঃখিত ইংল্যান্ড এবং স্কটল্যান্ড, তারা 8:30টায় মুখোমুখি হবে, সেটা কেনসিংটন ওভাল স্টেডিয়ামে। ইংল্যান্ডের প্রথম ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে তারা খেলবে, কোনো উইদাউট এনি ডাউট যে ইংল্যান্ড ফেভারিট এখানে। বাট স্কটল্যান্ডও তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, কিছু কিছু প্লেয়ার আছে যারা, এবং আরেকটা হচ্ছে যে স্কটল্যান্ডে ইংল্যান্ডের অনেক প্লেয়ার ইংল্যান্ডে গিয়ে খেলে, তাদের ইংল্যান্ডের প্লেয়ারদের বিরুদ্ধে খেলার একটা অভিজ্ঞতা রয়েছে, এবং অ্যাজ এ টিম দে হ্যাভ অলসো ইমপ্রুভড আ লট। অ্যান্ড ইউ রাইট, ইংল্যান্ড অবভিয়াসলি উইল বি ফেভারিটস, বাট একটা ভালো খেলা হয়তো বা আমরা আশা করতে পারি যে আউটক্লাস হয়তো বা হবে না স্কটল্যান্ড। বাট একপাক্ষিক হয়তো বা, মানে যেটা বলছেন ইশতিয়াক ভাই, যে একপাক্ষিক হয়তো বা ম্যাচটা আমরা পাবো না। তারপরে রাত 9:30টায় আরেকটা ম্যাচ আছে, এবং সেটা নেদারল্যান্ডস এবং নেপালের গ্রুপ ডির আরেকটি ম্যাচ। বলা হচ্ছিল যে বা এই দুটো দল হয়তো বা নিজেদের শক্তির জায়গা থেকে কিছুটা পিছিয়ে, কিন্তু এখানেও কিন্তু একটা জমজমাট লড়াই হতে পারে। আমার মনে হয় যে নেপাল তো নিঃসন্দেহে চেষ্টা করবে। নেদারল্যান্ডস দে হ্যাভ বিটন বিগ সাইডস, নেপালের সেই অভিজ্ঞতা নাই, বাট নেপাল অনেক দিন ধরে আইসিসি অ্যাসোসিয়েটসদের মধ্যে দে বিন পারফর্মিং ভেরি ওয়েল, এবং ইয়াংস্টার্সদের নিয়ে একটা দল, ওদের মেইন প্লেয়ার ভিসা না পাওয়ার জন্য আসতে পারে নাই, বাট আই থিঙ্ক টি-20 ম্যাচ তো আমার মনে হয় যে এখানে একেবারে যে ওয়ান সাইডেড অ্যাফেয়ার হবে সেটা আমি ধরে নিচ্ছি না, বাট ইয়েস নেদারল্যান্ড শুড গো থ্রু ইজিলি না হলেও অ্যাটলিস্ট দে শুড গো থ্রু। লড়াইটা হবে আশা করছি, যেমনটা টি-20 জমে উঠেছে পুরো বিশ্বকাপে, এবং প্রতিটা দলই কিন্তু নিজেদের জায়গাটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। ভালো একটা লড়াই হবে। দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ, বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে আজকের মতো আমরা এখানে আয়োজনটা শেষ করব। আগামীকাল একই সময়ে নতুন অতিথিদের সাথে হাজির হব, সঙ্গে থাকুন। কিন্তু তার আগে কিন্তু একটা গান না শুনে আমরা যাচ্ছি না। মেজবাহুর রহমান, আচ্ছা, আপনি এখন যে গানটা করব এটা একদম নতুন গান আর কি, মানে ওয়ার্কশপে ওটা আমরা করছি আর কি, মানে কম্পোজ করছি, কম্পোজিশনে আছে আর কি। মানে গানটা আমি ওই ম্যাক্সিমাম যে প্রোগ্রামগুলো মানে আমাদের যেটা করা হয়, কোনো রিইউনিয়নের প্রোগ্রামগুলো বেশি করা হয়, মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেল, তাদের রিইউনিয়নগুলোতে বেশি যাই আমি। তখন আমার বেটার হাফ ও বললো যে তুমি এই সব রিইউনিয়নের এই যে ইগুলো যাচ্ছ আর কি প্রোগ্রামগুলো, তো এর উপরে একটা গান করো না, তাদের জন্য তৈরি করা গান। আমি ওই হঠাৎ করে আমার ওই মানে ওই তখন আমি বসে যাই আর কি। তারপরে একটু ট্রাই করেছি একটা গান, তো এই গানটা এমনি কিছুই হয়নি, জাস্ট আজকে যেহেতু অল্প করব সেই জন্য এই সুযোগটা নিলাম আর কি। একদম নতুন গান আর কি। জীবনের নানা ব্যস্ততায় সময়গুলো হারিয়ে যায়,
পেলে আসা সেই দিনগুলো কেন বারবার ফিরে তাকায়, চলো খুঁজে নেই আবার সেদিন অনুভবে বন্ধু, আবার কবে দেখা হবে বন্ধু, আবার কবে দেখা হবে। সুন্দর। থ্যাংক ইউ।